প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে বাসায় অবস্থান করছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাসটি শুরু করছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমার ক্লাসটি হচ্ছে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, তোমরা জানো যে প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের কেশবচন্দ্র সেনের যে সংস্কারসমূহ বাঙালি দর্শনের যে কোর্সটি আমি তোমাদের পড়াই সেটির উপর আলোচনা করেছিলাম। আজকে আমরা একজন বাংলা নবজাগরণের আরেকজন মহান পুরুষ অক্ষয় কুমার দত্তের যে অবদানগুলো আছে বাংলা নবজাগরণে সেগুলো নিয়ে আলোচনা করব। আসো আমরা অক্ষয় কুমার দত্তের প্রথমে তার পরিচয়টা জেনে নিই। তার জন্ম সাল হচ্ছে 1820 সালে 15 জুলাই এবং মৃত্যু হচ্ছে 18 মে 1886 সালে। তিনি হচ্ছে ব্রিটিশ ভারতীয়, তার জাতীয়তা, তার পরিচিতির কারণ হচ্ছে সাংবাদিকতা। তিনি সাংবাদিক, প্রবন্ধকার এবং লেখক হিসেবে পরিচিত ছিলেন। তার প্রথম জীবনটাকে দেখিনি আমরা। অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় নবদ্বীপের কাছে চুপি গ্রামে পীতাম্বর দত্ত এবং দয়াময়ী দেবীর কনিষ্ঠ পুত্র হচ্ছে অক্ষয় কুমার দত্ত। প্রখ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন তার নাতি। কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে প্রাথমিক শিক্ষা লাভ করেন। বাবার মৃত্যু ঘটলে তাকে স্কুল ছেড়ে কর্মজীবনে প্রবেশ করতে হয়, কিন্তু তিনি বাড়িতে পড়াশোনা করে গণিত, ভূগোল, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয় অধ্যয়ন করেন। ইংরেজি, বাংলা, সংস্কৃত, ফার্সি ও জার্মান ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন। মাত্র 14 বছর বয়সে অনঙ্গ মোহন কাব্যগ্রন্থ রচনা করেন। আসি এবার আমরা কর্মজীবনটি দেখি। অক্ষয় কুমার সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে লেখক জীবন শুরু করেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। তিনি মূলত ইংরেজি সংবাদপত্রের প্রবন্ধগুলি বাংলায় অনুবাদ করতেন। 1839 সালে তিনি তত্ত্বাবধানী সভার অন্যতম সভ্য মনোনীত হন এবং কিছুদিন সভার সহ সম্পাদকও ছিলেন। 1840 সালে তত্ত্বাবধানী পাঠশালার ভূগোল ও পদার্থবিজ্ঞান শিক্ষক নিযুক্ত হন। 1842 সালে তিনি নিজস্ব উদ্যোগে বিদ্যা দর্শন নামে একটি মাসিক পত্রিকা চালু করেন, কিন্তু এই পত্রিকা বেশিদিন টিকিয়ে রাখতে পারেননি। লেখক হিসেবে বিশেষ খ্যাতি লাভের কারণে 1843 সালে তাকে ব্রাহ্ম সমাজ ও তত্ত্বাবধানী সভার মুখপাত্র তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদকের পদে মনোনীত করা হয়। তিনি 1855 সাল পর্যন্ত এই পত্রিকাটি সম্পাদনা করেছেন। এই পত্রিকায় অক্ষয় কুমারের প্রবন্ধ প্রকাশিত হতো। প্রবন্ধগুলিতে সমসাময়িক জীবন ও সমাজ সম্পর্কে অক্ষয় কুমারের নির্ভীক মতামত, যেমন জমিদারি প্রথা, নীল চাষ ইত্যাদি সম্পর্কিত যে মতামতগুলো সেগুলো প্রকাশ পেত। এইসব প্রবন্ধ তিনি পরে বই হিসেবে বের করতেন। তার প্রথম বই ভূগোল তত্ত্বাবধানী পাঠশালার পড়াশোনার জন্য তত্ত্বাবধানী সভার উদ্যোগে প্রকাশিত হয়েছিল। দীর্ঘদিন পরে তার দ্বিতীয় বই বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার 1852 সালে বের হয়। এরপর এই বইয়ের দ্বিতীয় ভাগ চারুপাঠ, ধর্মনীতি, ভারতীয় পোশাক সম্প্রদায়ের বই ইত্যাদি বইগুলো প্রকাশিত হয়। চারুপাঠ শিশু পাঠ্য বই হিসেবে একসময় অনেক জনপ্রিয় ছিল। অক্ষয় কুমারের অনুপ্রেরণা উৎস ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থীরা, আমরা যখন প্রথম ক্লাস নিয়েছিলাম বাঙালি দর্শনের যে নবজাগরণের যে সবার ভূমিকাগুলো মহান পুরুষদের, তখন কিন্তু তোমরা অক্ষয় কুমার দত্ত সম্পর্কে কিছু জেনেছিলে এবং দেবেন্দ্রনাথ ঠাকুর নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন তোমরা কিন্তু সেই সম্পর্কে অনেক কিছুই জেনেছিলে। তিনি 1843 সালে 21 ডিসেম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর এবং আরো 19 জন বন্ধুর সাথে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্ম ধর্মের শিক্ষা নেন। এরাই ছিলেন প্রথম দীক্ষিত ব্রাহ্ম। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক সংগঠন তত্ত্বাবধানী সভায় তিনি সক্রিয় কর্মী হিসেবে কাজ করতেন। ব্রাহ্ম চিন্তাধারায় বিশ্বাসী হিন্দু হলেও পাশ্চাত্যের বিজ্ঞান ও শিল্পকলার প্রাধান্য মেনে নেওয়ার মানসিকতা তার মধ্যে ছিল। তিনি ঊনবিংশ শতাব্দীর ফরাসি দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এই কারণে হিন্দুদের পবিত্র ধর্মীয় গ্রন্থ বেদে বর্ণিত আত্মা ও বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে বহু ব্রাহ্ম ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন। এরপর তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রভাবিত হন। তার সামাজিক সংস্কারমূলক আন্দোলনের শরিক হন। ধর্ম এবং দর্শনের পরস্পর বিরোধী তত্ত্বের বেড়াজালে পড়ে তিনি হতবুদ্ধি সম্পন্ন হয়েছিলেন। এই কারণে পরবর্তীতে ব্রাহ্ম সমাজ ও তত্ত্বাবধানী পত্রিকাও পরিত্যাগ করেন। তোমরা এইসব ব্যাপারে কিন্তু প্রিভিয়াস ক্লাসে জেনেছো কি সমস্যা হয়েছিল, তোমরা সেটা জেনেছো। অক্ষয় কুমার মধ্য বয়সে ফরাসি দর্শন দ্বারা প্রভাবিত হয়ে একাত্মবাদ গ্রহণ করেছেন, কিন্তু বৃদ্ধ বয়সে তিনি প্রার্থনার প্রয়োজন অস্বীকার করেন এবং পরিণত হন বৈজ্ঞানিক যুক্তিবাদের বিশ্বাসী একজন অজ্ঞেয়বাদীতে। দেখা যাচ্ছে তিনি বারবার নিজ মত ও আদর্শ পরিবর্তন করেছেন। তিনি আসলে কোনো নির্দিষ্ট ধর্ম বা দর্শনে আস্থা স্থাপন করতে পারেননি। 19 শতকের বাঙালি পণ্ডিত সমাজ কতটা অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে তার জীবন থেকে এর প্রমাণ মেলে। হিন্দু জীবনাচার ও
অনুষ্ঠান পালনে তিনি অনাগ্রহী ছিলেন, কিন্তু বাংলার ভাষা, কলা এবং সংস্কৃতি বিকাশে বিশেষ অবদান রেখেছেন। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন। তার যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে সেগুলো হচ্ছে প্রাচীন হিন্দু দিকের সমুদ্র যাত্রা ও বাণিজ্য বিস্তার, ভূগোল, বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতি সম্বন্ধ বিচার, চারুপাঠ, ধর্মনীতি, পদার্থবিদ্যা, ভারতবর্ষীয় উপাস্য সম্প্রদায়। আসলে আমরা তখন জেনে নিই তিনি যে আসলে ধর্ম বিষয়ে কি, ধর্ম সম্পর্কে তার যে চিন্তা ভাবনাগুলো বা ধর্ম যে সংস্কার তিনি করেছেন সেটা সম্পর্কে আমরা জেনে নিই। অক্ষয় কুমার দত্ত ছিলেন মনে প্রাণে একজন মানবপ্রেমিক চিন্তাবিদ। মনন, ধ্যানে, কর্মে ও আচরণে জীবনভর তিনি মানবতার জয় কীর্তন করেছেন। তার কর্মবহুল জীবনের মূল লক্ষ্যই ছিল জীবসেবা। তবে এই জীবসেবা বা মানবতাকে তিনি প্রতিষ্ঠা করেছেন অন্য পথে। ধর্মবিশ্বাসের প্রচলিত পথে না গিয়ে তিনি ধর্মবিশ্বাসকে যুক্তির কাঠগড়ায় দাঁড় করিয়ে পরখ করেছেন। তার কাছে ধর্মের অর্থ হলো প্রাকৃতিক নীতিমালার অনুসরণ। তাই তিনি ব্রাহ্মধর্ম গ্রহণ করলেও এ ব্যাপারে তার নিজস্ব একটি মত ছিল এবং ওই মতে তিনি পরিচালিত হতেন। ব্রাহ্ম সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি তার নিজস্ব পরিকল্পনায় ব্রাহ্ম ধর্মকে যুক্তিবহ ও বিজ্ঞান ভিত্তিক করে তুলতে চেয়েছিলেন। অক্ষয় দত্ত জ্ঞানের জন্য জ্ঞান চর্চা করতেন না, তিনি বিশুদ্ধ অর্থে জ্ঞান চর্চার পক্ষপাতী ছিলেন। শাস্ত্র থেকে শ্লোক সংগ্রহ করে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যেভাবে ব্রাহ্ম ধর্ম সংস্করণ করেছিলেন, অক্ষয় দত্ত তার বিরোধী ছিলেন। শাস্ত্রীয় ধর্মের পরিবর্তে প্রাকৃতিক নীতিমালার অনুবর্তন ও যুক্তি বিচারের সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করতে তিনি পছন্দ করতেন বেশি। আর তার এই যুক্তিপ্রবণ মননশীলতার প্রতি আমরা নিম্নোক্ত উদ্ধৃতি থেকেও লাভ করতে পারি। তিনি বলেন, অখিল সংসারী আমাদের ধর্মশাস্ত্র, বিশুদ্ধ জ্ঞানী আমাদের আচার্য, ভাস্কর, আর্যভট্ট এবং নিউটন, লাপ্লাস যা কিছু যথার্থ বিষয় উদ্ভাবন করিয়াছেন তাহাও আমাদের শাস্ত্র। গৌতম ও কনাদ এবং ব্যাকরণ ও কোমদ যে কোনো প্রকৃত তথ্য প্রকাশ করেছেন তাহাও আমাদের শাস্ত্র। কট ও তলবদার, মুসা ও মোহাম্মদ এবং যিশু ও চৈতন্য পরমার্থ বিষয়ে যা কিছু তথ্য প্রকাশ করেছেন তাহাও আমাদের ব্রাহ্ম ধর্ম। অর্থাৎ তিনি কিন্তু আসলে সব ধর্মের মধ্যে ভালো বিষয়গুলি নেওয়ার চেষ্টা করেছেন। ধর্ম বিষয়ে এই ধরনের প্রগতিবাদী ও উদারনৈতিক বক্তব্যের জন্য তিনি নিন্দাও কম লাভ করেননি। অনেকে এই কারণে তীর্যক ভাষায় তার বক্তব্যের সমালোচনা করেছেন। এই সকল অনেকের মধ্যে তার নিকট সহকর্মীও আছেন। আপন সহকর্মীদের অনেকেই তার বক্তব্য অগ্রাহ্য করে চলতেন, ফলে ব্রাহ্মদের সঙ্গে তার বিরোধ দেখা দিতে থাকে। ইন্ডিয়ান মিরর পত্রিকা এই সম্বন্ধে মন্তব্য প্রকাশ করা হয়। ব্রাহ্ম সমাজে নেতিবাচক সমালোচনা এবং এর ক্রিয়াকলাপের ধ্বংসাত্মক অংশটি 30 বছর পূর্বে প্রধানত তার দ্বারাই সম্পাদিত হয়। ধর্ম বিষয়ে অক্ষয় দত্তের এই স্বতন্ত্র ধারার পরিচয় লক্ষ্য করা যায় অন্যত্র। এই প্রসঙ্গে সুরেন্দ্র মোহন গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ব্রাহ্ম সমাজে সংস্কৃতি পরিবর্তে বাংলায় তিনি প্রার্থনার প্রবর্তন করেছিলেন। ব্রহ্মের উপাসনা, পুষ্পচন্দন, নৈবেদ্যাদি ব্যবহারে তিনি বিরোধী ছিলেন। ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত হয়ে তিনি বিজ্ঞান নির্ভর দৃষ্টিতে সবকিছু দেখতেন। তোমরা দেখো যে আমরা আসলে এতদিন যে নবজাগরণ যে আমাদের মহান পুরুষরা ছিলেন তাদের মধ্যে কিন্তু দেখেছি কম বেশি, কিন্তু অক্ষয় কুমার দত্ত কিন্তু আসলে বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক চিন্তা করতেন। অক্ষয় দত্ত শরীর, বুদ্ধি ও ধর্ম প্রবণতার সুসামঞ্জস্য ও যুগোৎপদ উন্নতির অনুসরণ করাকে ধর্ম বলে আখ্যায়িত করেছেন। আর এই জাতীয় ধর্মবোধই তিনি ব্রাহ্ম সমাজের আদর্শ রূপে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি সবসময় এই কথা বিশ্বাস করতেন যে প্রাকৃতিক নীতিমালার আলোকে কর্তব্য সম্পাদন করাই ধর্ম, আর তা না করাই অধর্ম। ব্রাহ্ম সমাজের ইতিবৃত্তে তাই বলা হয়েছে, সমাজ হইতে বেদের আধিপত্য উঠিয়া দিয়া স্বভাবকে ধর্ম পুস্তক রূপে করত। তিনি ব্রাহ্ম ধর্মকে স্বাভাবিক ধর্ম বলে প্রচার করেন, কিন্তু তাহার পত্তনভূমি বুদ্ধি ও যুক্তি। বুদ্ধিকে ভিত্তি করে তিনি ব্রাহ্ম ধর্মকে অতি কঠোর ও বৌদ্ধ ধর্মের আকারে প্রচার করিয়াছিলেন। প্রাকৃতিক নিয়ম ও অনুসরণকে যুক্তিবাদী অক্ষয় দত্ত মানুষের জন্য অপরিহার্য বলে জ্ঞান করতেন। শাস্ত্রীয় অনুশাসন ও অনুসরণে আদৌ তার আস্থা ছিল না। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও নীতিমালাই তার কাছে স্বতঃসিদ্ধ ছিল, আর এই স্বতঃসিদ্ধের আলোকেই তিনি মানুষ ও সমাজকে মূল্যায়ন করার পক্ষপাতী ছিলেন। দার্শনিক পরিভাষায় এই কারণে তিনি নিখুঁত বস্তুবাদী দার্শনিক রূপে সমধিক পরিচিত ছিলেন। তিনি প্রথম বাঙালি যিনি মানুষ ও প্রকৃতির মধ্যে একটি যোগসূত্র আবিষ্কার করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, পূর্বে আমাদিগের দেশে যত দর্শন শাস্ত্র প্রকাশ পেয়েছে এ বিষয়ে অনুসন্ধান করা আমার তাৎপর্য ছিল না। আপনার দিকে শারীরিক ও মানসিক স্বভাব ও বাহ্য বস্তুর সহিত তাহার সম্বন্ধ বিবেচনা করিবার প্রয়োজন তৎকালে লোকের সম্মুখ বোধগম্য হয় নাই। অক্ষয় দত্তের এই ধর্ম সমীক্ষার মূলে ছিল মানুষের কল্যাণ সাধন। মানুষের স্থান কল্যাণ প্রতিষ্ঠা ছিল তার মূল লক্ষ্য। গৌতম বুদ্ধের মতো তারও আরাধ্য ছিল মানুষের দুঃখ মুক্তি। এ প্রসঙ্গে তিনি বলেন,
দুঃখ নিবৃত্ত হইয়া সুখ বৃদ্ধি হয় ইহা সকলেই বাঞ্ছা, কিন্তু কি উপায়ে এই মনোবাঞ্ছা পূর্ণ হইতে পারে তা সম্মুখ রূপে অবগত না থাকাতে মানুষ অশেষ প্রকার দুঃখ ভোগ করিয়াছেন। অর্থাৎ কি সবাই কিন্তু আসলে সুখ চায়, সবাই দুঃখে পড়ে, কিন্তু কিভাবে এটা করবে সেটা কিন্তু আসলে কেউ বলতে পারছে না। অতি পূর্বাবধি নানা দেশীয় নীতি প্রদর্শক ও ধর্ম প্রযোজক পণ্ডিতরা এই বিষয়ে বিস্তর উপদেশ প্রদান করেছেন, কিন্তু কেহই কৃতকার্য হইতে পারেন নাই। অদ্যপি ভূমণ্ডলে রোগ শোক জরা দারিদ্র প্রভৃতি নানা প্রকার দুঃখ আকীর্ণ হইয়া রইয়াছে। অতএব বিষয়ে যাহা কি হইতে পারা যায় তাহা একান্ত যত্নপূর্বক প্রচার করা সম্পূর্ণভাবে কর্তব্য। পৃথিবীতে প্রচলিত কোনো বিশেষ ধর্মের প্রতি অক্ষয় দত্তের কোনো বিশেষ আকর্ষণ ছিল না। ব্রাহ্ম ধর্মের দীক্ষা মন্ত্র গ্রহণ করেও তিনি প্রার্থনাকে অস্বীকার করেন। যুক্তি কাঠগড়ায় দাঁড় করিয়ে গাণিতিক সমীকরণের সাহায্যে প্রার্থনার নিষ্ফলতা প্রমাণ করতে তিনি কুণ্ঠাবোধ করেননি। প্রার্থনাকে অস্বীকার করা তার ঐতিহাসিক গাণিতিক সমীকরণটি ছিল এরকম: পরিশ্রম সমান সমান শস্য, পরিশ্রম প্লাস প্রার্থনা সমান সমান শস্য, শস্য অতএব প্রার্থনা সমান সমান হচ্ছে শূন্য। তার মানে প্রার্থনা না করলেও শস্য পাওয়া যায় বা পরিশ্রম করলেই শস্য পাওয়া যায়, সেজন্য তিনি প্রার্থনাকে অস্বীকার করেছেন। মহর্ষি চিন্তাধারা শুনে দেবেন্দ্রনাথ ঠাকুরের কিছু সাদৃশ্য বর্তমান ছিল। দেবেন্দ্রনাথকে যেমন দেখা যায় হৃদয়ের অনুভবে ঈশ্বরের শক্তি করুণা উপলব্ধি করতে যে দত্তবাবুর কাছ থেকে বাধাপ্রাপ্ত হয়ে অন্তর অশান্ত হতে, তেমনি অক্ষয় দত্ত মানুষের ধর্মাচরণে মহর্ষির সর্বাত্মক সহযোগিতা না পেয়ে সংক্ষুব্ধ হয়েছেন। কারণ এই ঈশ্বরের যে ব্রাহ্ম ধর্মের যে গ্রন্থ বা এই যে নীতিমালা বা তাদের যে হচ্ছে তার দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয় দত্তের মধ্যে কিন্তু আসলে সাদৃশ্য হচ্ছে বৈসাদৃশ্য অনেক বেশি ছিল, সেজন্য তাদের মধ্যে আসলে একটু মনোমালিন্য হয়েছিল। তিনি সর্বদাই বুদ্ধিবাদের কষ্টিপাথরের জীবনবোধকে জাগ্রত করতে চেয়েছেন, তাই অক্ষয়বাবুর ধর্ম বিষয় ছিল মানব প্রীতির নামান্তর। নবেন্দ্র সেন দেবেন্দ্রনাথের সঙ্গে অক্ষয় দত্তের ধর্ম ভাবনার মিল ও অমিলের একটি তালিকা প্রণয়ন করেছে। তালিকা নিম্নরূপ: সত্তা ঈশ্বর, দেবেন্দ্রনাথ ঠাকুর বলতেন আছেন, অক্ষয় কুমার দত্ত বলতেন আছেন। তার রূপ হচ্ছে নিরাকার, নিরাকার, তিনি হচ্ছে একটি ইচ্ছা, অক্ষয় কুমার দত্তের মতে তিনি হচ্ছে একটি শক্তি। সত্তা তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথের মতে সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান। অক্ষয় কুমার দত্তের মধ্যে হচ্ছে বিচিত্র শক্তিমান ও সর্বত্র বিরাজমান। তিনি হচ্ছে হৃদয়ে অনুভব্য, অক্ষয় কুমার দত্তের মধ্যে হচ্ছে বুদ্ধিতে জ্ঞেয়। ঈশ্বরের নিকট প্রার্থনা আবশ্যক, কিন্তু অক্ষয় কুমার দত্তের দেবেন্দ্রনাথের মধ্যে হচ্ছে প্রার্থনা আবশ্যক, কিন্তু অক্ষয় কুমার দত্তের মনে হচ্ছে প্রার্থনা নিষ্ফল। ধর্মাচরণের লক্ষ্য হৃদয়ে ঈশ্বরানুভূতির অনুভব ও তাতেই সুখ, আর অক্ষয় কুমার দত্তের মধ্যে হচ্ছে মানব কল্যাণ সাধন ও তাতেই সার্থকতা। অক্ষয় দত্ত তার ধর্মভাবনায় যে বৌদ্ধিক মানবতাবাদের জয়গান করেছেন সে ব্যাপারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু সম্পূর্ণ সচেতন ছিলেন। এই সম্পর্কে তার আত্মজীবনীতেই লিখেছেন: আমি অধিক বেতন দিয়া অক্ষয় বাবুকে ওই কার্যে তত্ত্বাবধানী সভার সম্পাদনের কার্যে নিযুক্ত করিলাম। তিনি যাহা লিখিতেন তাহাতে আমার মতবিরুদ্ধ কথা কাটিয়া দিতাম এবং আমার মতে তাহাকে আনিবার জন্য চেষ্টা করতাম, কিন্তু তাহা আমার পক্ষে বড় সহজ ব্যাপার ছিল না। আমি কোথায় আর তিনি কোথায়? আমি খুঁজিতেছি ঈশ্বরের সহিত আমার কি সম্বন্ধ, আর তিনি খুঁজিতেছেন বাহ্যবতীর সহিত মানব প্রকৃতির কি সম্বন্ধ, আকাশ পাতাল প্রভেদ। অর্থাৎ দুজনের মধ্যে যে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয় কুমার দত্তের মধ্যে যে আসলে অমিল ছিল সেটাই তিনি তার আত্মজীবনীতে প্রকাশ করেছেন। প্রকৃত প্রস্তাবে অক্ষয় দত্তের ধর্ম সমীক্ষা ছিল সম্পূর্ণ বাস্তবানুগ। মানব কল্যাণই ছিল তার ধর্ম ভাবনার প্রধান ব্রত। বাস্তব জীবন সম্পৃক্ত মানব ধর্ম ছিল তার জীবন ভেদ। ঈশ্বর প্রত্যাদিষ্ট বেদ অভ্রান্ত ধর্মের মূলে এই বেদই একমাত্র গ্রাহ্য প্রামাণিক ভিত্তি। ম্যাটারিয়ালিস্টিক হিউম্যানিস্টিক অক্ষয় কুমারের পক্ষে তা মানা অসম্ভব ছিল। তার শেষ জীবনে লেখা চিঠিপত্রগুলো মূলে বেদ একমাত্র গ্রাহ্য ভিত্তি বলে তিনি মানতেন না, সত্য, কিন্তু তিনি একটা শক্তিকে অবশ্যই শ্রদ্ধা করতেন। অক্ষয় কুমারের এই ধর্মচিন্তা তার জগৎ ও জীবনধারার বহির্ভূত আধ্যাত্ম সাধনার ফলশ্রুতি নয়, জীবন ও ধর্মকে তিনি এক করে বিচার করেছেন। তাহলে আমরা কি দেখতাম তিনি আসলে সম্পূর্ণভাবে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে ধর্ম এবং জীবনকে বিচার করার চেষ্টা করেন। সেজন্যই দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে বা অন্যান্য যে ব্রাহ্ম সমাজের যে অন্যান্য যারা ছিলেন তাদের সাথে আসলে তার মতবিরোধ সৃষ্টি হয়েছিল। তারপর আমরা বলতে পারি যে সেই যুগে তিনি আসলে কতটুকু বিজ্ঞানসম্মত মন মানসিকতার একজন মানুষ ছিলেন। তার সমাজ ভাবনা একটু দেখে নিই। মানুষের স্বরূপ অনুসন্ধানে ছিল তার সমাজ ভাবনার নিবেদিত। সমাজের উৎপত্তির ব্যাপারে তার মধ্যে গ্রিক দার্শনিক এরিস্টটলের প্রভাব লক্ষ্য করা যায়। এরিস্টটলের মতো তিনিও মনে করেন যে যুক্তি অথবা কোনো চুক্তি নয়, সহজাত প্রবৃত্তির বশেই সমাজের উৎপত্তি। সমাজ জীবন মানুষের জন্য অপরিহার্য এবং সেই জীবন তৈরি হয় তার স্বাভাবিক এবং সহজাত প্রবৃত্তির মাধ্যমে।
অর্থাৎ মানুষের মধ্যে যে জন্ম থেকে যেসব প্রবৃত্তিগুলো থাকে তার মাধ্যমে আসলে সমাজের সৃষ্টি হয়। মানুষ তার প্রয়োজনে সমাজ গঠন করে ঠিকই, কিন্তু তা হয় তার স্বাভাবিক ও সহজাত প্রবৃত্তি বশত। তিনি মনে করেন ঈশ্বরের কাছ থেকে মানুষ সহজাতভাবে স্নেহ, প্রেম, দয়া, মায়া, ভালোবাসা প্রভৃতি সদ্গুণের সঙ্গে সমাজ গঠনের সহজাত প্রবৃত্তিও লাভ করে থাকে। মানুষ যদি তার সহজাত প্রবৃত্তি বশত সমাজ গঠন করতে না পারে, তাহলে ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত উপযুক্ত যে গুণাবলী অর্থহীন হয়ে পড়ে। সমাজকে তিনি জীবদেহ সদৃশ বলে আখ্যাত করেন। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেমন জীবদেহ গঠিত, সমাজও তেমনি গঠিত হয়েছে বিভিন্ন মানুষকে নিয়ে। জীবদেহের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান যেমন স্বাভাবিক, সমাজের মধ্যে মানুষের অবস্থান ঠিক তেমনি স্বাভাবিক। বেন্থামের হিতবাদী দর্শনের দ্বারা অক্ষয় কুমার দত্ত প্রভাবিত হলেও সমাজে মানুষের অবস্থান সম্পর্কে তিনি ভিন্ন মত পোষণ করতেন। তিনি সমাজের সুষম বিকাশের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করতেন, কেননা তার মতে সমাজের সুষম বিকাশের মধ্যেই ব্যক্তি মানুষের স্বার্থ সংগঠিত হয়। মানুষ তার স্বভাবগত প্রবৃত্তিবশত উপলব্ধি করতে সক্ষম হয় যে অপরের স্বার্থ রক্ষার মাধ্যমে আসলে নিজের স্বার্থ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। অর্থাৎ সকলের সুখ কামনা করা, নিজের সকলের সুখের কামনার মাধ্যমে আসলে নিজের সুখটা প্রতিষ্ঠা করা যায়। অক্ষয় কুমার দত্ত শান্তিপ্রিয় সমাজ সংগঠন ছিলেন, পরিকল্পনা ছিলেন। রাষ্ট্রে রাষ্ট্রে, জাতিতে জাতিতে, সমাজে সমাজে পারস্পরিক যে যুদ্ধ বিগ্রহ তিনি এটাতে নিন্দা করতেন। তার মতে যুদ্ধ বিগ্রহ সমাজের মানুষের সুখ শান্তি কেড়ে নেয়, এতে ধর্ম ও প্রকৃতির পিঠে ব্যবস্থা উপকার করা হয়, মানবতা হুমকির মুখে পড়ে। যে সকল রাষ্ট্রনায়করা নিজ রাজ্যের প্রাধান্য দিতে গিয়ে বা পরিধি ব্যাপক করতে গিয়ে অপর রাজ্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন, তাদেরকে তিনি লোভী বলে আখ্যায়িত করেছেন। তার মতে এরা প্রজারঞ্জক বা প্রজাহিতৈষী নন। যুদ্ধ বিগ্রহ মানবিক মূল্যবোধকে পর্যন্ত বিধ্বস্ত করে দেয়। যুদ্ধে লিপ্ত হয়ে প্রাচীনকালে বহু সভ্যতা ধ্বংস হয়ে গেছে। এই প্রসঙ্গে তাই তিনি বলেন, পরমেশ্বরের নিয়ম লঙ্ঘন করলে অবশ্যই তাহার প্রতিফল প্রাপ্ত হইতে হয়। অতএব যে সকল নিকৃষ্ট প্রবৃত্তি অন্তত প্রবল হওয়া, তাহারা ভারতভূমি অধিকার করিয়া প্রজাদিগের সহিত ন্যায় বিরুদ্ধ ব্যবহার করিতেছেন, সেই সকল মনোবৃত্তির প্রবলতা দ্বারা স্বদেশের অনেক প্রকার অনিষ্ট ঘটনা হইয়া আসিতেছে। অর্থাৎ তিনি যুদ্ধ বিগ্রহকে আসলে নিন্দা করতেন। এখানে উল্লেখ্য যে অক্ষয় দত্ত ইংরেজদের ভারত অধিকারকে কখনো সমর্থন করেনি। তিনি ইংরেজদের এই ব্যবহারকে অত্যন্ত পাপাত্মক বলে মনে করতেন এবং এই কথা মনে প্রাণে বিশ্বাস করতেন যে ভারত ভূমিতে ইংরেজদের পতন অবশ্যই হবে, তার এই স্বপ্ন অবশ্যই সফল হয়েছে। ইংরেজদের প্রতি তার এই হেন মনোভাব তৎকালে প্রায় বিরল ছিল। রাজা রামমোহন রায়, ব্রহ্মানন্দ, কেশবচন্দ্র সেন, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বনবী প্রমুখ নেতৃবৃন্দ ভারতবর্ষে ইংরেজদের আগমনকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করতেন। যাই হোক, অক্ষয় কুমার দত্ত সবসময় মানুষকে একটি দায়িত্বশীল প্রাণী জ্ঞানে বিবেচনা করতেন। তার মতে জন্মসূত্রেই সহজভাবে মানুষ কতগুলি দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসে, মানুষ হিসেবে সেগুলি যথার্থ পরিপালন তার পক্ষে অপরিহার্য। এই দায়িত্বগুলি হচ্ছে মানুষ আপনার নিজের স্বাস্থ্য বজায় রাখা, আপনাকে শিক্ষায় পরিপূর্ণ করে তোলা, সন্তানদের সযত্ন লালন পালনের মাধ্যমে সামাজিক প্রগতিকে ত্বরান্বিত করা। এই সকল দায়িত্ব পালনের মধ্যে সুখ ও কল্যাণের পরস্পর নিহিত রয়েছে। পূর্বসূরি রাজা রামমোহন রায় এবং বন্ধুবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে অক্ষয় কুমার দত্ত সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন মনে প্রাণে। রামমোহন রায় বিদ্যাসাগরের অনুগামী হয়েই তিনি সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেছিলেন। পূর্বসূরি রামমোহন ও বিদ্যাসাগরের সংস্কার পরিষদ তিনি অনুগামী ছিলেন। 1855 খ্রিস্টাব্দে তিনি বিবাহের বয়সকে আইনের সাহায্যে বর্ধিত করার দাবি উপস্থাপন করেন। তিনি দেখিয়েছেন যে প্রাচীন ভারতের লোকের শিক্ষা সমাপ্তির পর 12 থেকে 36 বছর কালসমূহে বিবাহ করতেন এবং মেয়েদের বিবাহ হতো এমন বয়স যখন তাদের স্বামী মনোনয়ন বুদ্ধি দেখা দিত। জার্মানির নজির উল্লেখ করে তিনি দেখিয়েছেন যে সেখানে বিবাহ ন্যূনতম বয়স পুরুষের ক্ষেত্রে 25 এবং মেয়েদের ক্ষেত্রে 18। স্ত্রীকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখতে সক্ষম জেনে তবেই সেখানকার যাজক ও কর্তৃপক্ষ লোককে বিবাহের অনুমতি দিতেন। ভারতেও এই ধরনের আইন থাকা তিনি আবশ্যক বলে মনে করতেন, না হলে ভারতের সুখ সমৃদ্ধি সুদূর করা হতো। বিবাহ বিধি পরিবর্তন সম্পর্কে তার একটি অভিমত আমরা নিচে দেখি। 1 নম্বর হচ্ছে, কন্যা ও পুত্র পানি গ্রহণ সম্পন্ন হইবার পূর্বে পরস্পর সাক্ষাৎকার, সদালাপ, উভয়ের মধ্যে সদ্ভাব এবং মনোগত অভিপ্রায় নিরূপণ, সচ্চরিত পরীক্ষা ও প্রণয় করা আবশ্যক। শরীরের পূর্বাবস্থা উপস্থিত না হইলে এবং জড়াবস্থা উৎপন্ন অথবা জড়াবস্থার কাল নিকটবর্তী হইয়া পানি গ্রহণ করা কর্তব্য নহে। 3 হচ্ছে, পিতৃকুল, মাতৃকুল অথবা তৎকুলের কোনো শাখা প্রশাখা হইতে কন্যা ও পাত্র গ্রহণ করা কর্তব্য নহে। 4 হচ্ছে, অসুস্থকায়, বিকলাঙ্গ, নির্বোধ ও দুশ্চরিত ব্যক্তির পানি গ্রহণ করা কর্তব্য নহে। 5 হচ্ছে, স্ত্রী ও স্বামী উভয় মনের গতি, কার্যের রীতি ও ধর্ম বিষয়ক মত এক প্রকার হওয়া আবশ্যক। 6 হচ্ছে, এক এক পুরুষের এক এক স্ত্রীর পানি গ্রহণ করা কর্তব্য, অর্থাৎ বহু বিবাহ কোনো রকমই কর্তব্য নয়। অর্থাৎ এক স্ত্রী এক পুরুষ গ্রহণ করবে, কিন্তু বহু বিবাহ কোনো রকম, অর্থাৎ এই যে বিজ্ঞানসম্মত ভাবে যে তিনি এই যে বিবাহ রীতিটা কথা বলেন, সেটা সেই যুগে আসলে মানুষ কল্পনাই করতে পারতো না।
এখানে স্পষ্ট অক্ষয় কুমার দত্ত বাল্যবিবাহ এবং বহুবিবাহ বিরুদ্ধে লেখনী ধারণ করেছেন। প্রজনন বিজ্ঞান ও শহীদ দত্তের বৈজ্ঞানিক আলোচনার আলোকে এখানে তিনি বাল্যবিবাহ ও বহুবিবাহের দোষ অনুসন্ধান করেছেন। কোনরূপ শাস্ত্রীয় দোহাই বা অনুশাসন নয়, বিজ্ঞানের পরস্পরের তিনি প্রচলিত বিবাহ রীতিকে মূল্যায়ন করার চেষ্টা করেছেন। বিদ্যাসাগরের সঙ্গে এখানে অক্ষয় দত্তের পার্থক্য সুস্পষ্ট। বিদ্যাসাগর শাস্ত্রীয় ও মানবিক যুক্তিতে বাল্যবিবাহ ও বহুবিবাহ অহিত প্রদর্শন করে এই দুটি কুপ্রথা বন্ধ করতে চেয়েছিলেন। পক্ষান্তরে অক্ষয় কুমার দত্ত এই কাজ করেন শাস্ত্রের দোহাই না দিয়ে কেবল বৈজ্ঞানিক যুক্তির আলোকে। অক্ষয় কুমার দত্তের এই যে বিবাহ সংস্কার, সেটা পরবর্তীকালে আসলে অনেক অবদান রাখতে সক্ষম হয়েছিল, গুরুত্বপূর্ণ। আধুনিক পণ্ডিতদের অনুমান, উত্তরকালে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন যে বাল্য বিবাহ বিল পাশ করেছিলেন, তাতে অক্ষয় কুমার দত্তের বিবাহ সংস্কারের প্রভাব রয়েছে। শুধু বাল্য বিবাহ বা বহু বিবাহ রোহিত করে তিনি বিবাহ সংস্কার করেননি, বিধবা বিবাহের প্রবর্তন তার বিবাহ সংস্কার কর্মসূচির অন্তর্গত। তত্ত্বাবধানী পত্রিকার এক সম্পাদকীয় নিবন্ধে বিধবা বিবাহের পক্ষে তিনি বলিষ্ঠ যুক্তি প্রদর্শন করেন। এই প্রবন্ধে তিনি পুরুষদের বহুবিবাহ করা প্রথার নজির, বিধবাদের আর্থিক দুর্গতি, বাল্য বিবাহদের আর্থিক প্রয়োজনীয় মনোপীড়া, বাল্য বিধবাদের স্বাভাবিক পদস্খলন, ভ্রূণ হত্যা, কুলীনদের বহুবিবাহের ফলে সামাজিক অধঃপতি এবং সতীদাহ নিবারণের মতো বিধবা বিবাহ প্রবর্তনেও জোরালো যুক্তি উপস্থাপিত করেন। অনেকের ধারণা অক্ষয় কুমার দত্ত এই সকল যুক্তি বিদ্যাসাগরের সমাজ সংস্কারের মদত জুগিয়েছে, তাই অক্ষয় দত্তের বিবাহ সংস্কার গুরুত্ব অপরিসীম। শুরুতে বলা হয়েছে যে অক্ষয় কুমার দত্তের বিবিধ সংস্কার কর্মসূচির মধ্যে প্রধান লক্ষ্য ছিল মানুষ। সেক্ষেত্রে কিন্তু মানুষের স্বরূপ অন্বেষণ করতে গিয়ে তিনি মানুষকে নিয়ে ভেবেছেন, সমাজের মানুষের যথাযথ স্থান নির্ধারণ করতে চেয়েছেন। এবার তার মানবপ্রেমী মন সমাজ সমীক্ষার আর একটি গুরুত্ব দিক হচ্ছে দ্বন্দ্ব নীতি সম্পর্কে কি ভেবেছেন সেটার বিচার করা। সেটা হচ্ছে 1855 খ্রিস্টাব্দে তত্ত্বাবধানী পত্রিকায় এই সম্পর্কে তার কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়। সেগুলোতে তিনি কয়েদিদের পুলিশ রিমান্ডে নিয়ে যে অমানবিক নির্যাতন করা হয় তার তীব্র সমালোচনা ও নিন্দা করেন। তিনি মনে প্রাণী ছিলেন একজন মানবপ্রেমিক মানুষ। তার মানব হৃদয় সর্বদাই মানুষের জন্য কাঁদত। অত্যাচার ও নির্যাতন প্রথাকে তিনি তাই অপরাধ দমনের হাতিয়ার রূপে স্বীকার করতেন না। কারাগারের প্রশাসন সম্পর্কিত প্রশাসনিক রিপোর্টের তথ্যাবলীর উল্লেখ করে তিনি বলেন যে অশেষ নির্যাতন ও অত্যাচার সত্ত্বেও আমাদের দেশে অপরাধ প্রবণতা হ্রাস পায়নি, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তাই তিনি অপরাধ দমনের কৌশল রূপে অপরাধী বা কয়েদিদের অমানবিক শারীরিক নির্যাতনের প্রচলিত প্রথার বিরোধিতা করেন। তিনি মনে করতেন অপরাধ দমন করতে হলে যে সকল কারণে সাধারণত মানুষ অপরাধ করে তার চিকিৎসা আগে দরকার। অপরাধের পিছনে যে সকল ক্রিয়াশীল কারণগুলো থাকে সেটা তিনি দূর করার জন্য চেষ্টা করেছেন। কারণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে অক্ষয় দত্ত মানুষের অপরাধ বোধের পিছনে প্রধানত তিনটি কারণকে দায়ী করেছেন। প্রথমটি হচ্ছে সহজাত কারণ, কোনো প্রবৃত্তি স্বভাবত অন্তত প্রবল থাকাতে তার আতিশয্যের মাধ্যমে আপনা থেকেই পাপকর্মে মানুষ প্রবৃত্ত হয়। দ্বিতীয় হচ্ছে পারিবেশিক কারণ, পরিবেশগত বাহ্যিক কোনো বিষয় দ্বারা কোনো প্রবৃত্তি অতিশয় উত্তেজিত হলেও মানুষ পাপে রত হয়। তৃতীয় কারণটি হচ্ছে অশিক্ষিতা প্রসূত, প্রকৃত শিক্ষার অভাবে কোনো কর্ম কর্তব্য অথবা কোনো কর্ম অকর্তব্য তা না জানাতেও মানুষ অপরাধ করে। অপরাধবোধ থেকে মানুষকে রক্ষা করতে হলে প্রথমেই প্রয়োজন এই সহজাত, পারিবেশিক এবং অশিক্ষিত প্রসূতের যে কারণ সেটাকে আসলে দূর করা। তোমরা দেখতেই পাচ্ছ যে অক্ষয় কুমার দত্ত কতটুকু বৈজ্ঞান ভিত্তিক এবং কতটুকু চিন্তাশীল ব্যক্তি ছিলেন, যে আমরা যে আধুনিক যুগে যেটা দেখতে পাই যে অপরাধ করার পিছনে যে মূল কারণগুলো সেটা বের করে আসলে অপরাধীকে শাস্তি দেওয়া, সেটা এই ব্যাপারগুলো কিন্তু তিনি সেই সময় তার মাথায় এসেছিল এবং সেটা তিনি মানুষকে নিয়ে আসলে চিন্তা করতেন এবং সমাজ থেকে আসলে নির্মূলে এই পাপ চার কিভাবে দূর করা যায় সেটাই কিন্তু তিনি চেষ্টা করেছেন। আসলে আমরা এখন তার শিক্ষা দর্শন সম্পর্কে জেনে নিই। অক্ষয় কুমার দত্ত মনে প্রাণে বিশ্বাস করতেন যে শিক্ষার প্রয়োজনকে উপেক্ষা করলে আইন ও শৃঙ্খলা রক্ষার কাজে দুর্বল হয়ে পড়ে। 15 বছর অবধি ছেলে মেয়েদের বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার সরকারের উদ্যোগ একান্তই কাম্য। দরিদ্র ছেলে মেয়ে ছোটবেলায় শিক্ষায় বঞ্চিত হয়ে রুজি রোজগারের শিক্ষা নিবেশে নিযুক্ত হয়। এর বিরুদ্ধে অক্ষয় কুমার তীব্র সমালোচনা করেন। তিনি বিনা বেতনে বাধ্যতামূলক শিক্ষার পক্ষপাতী ছিলেন। 1850 খ্রিস্টাব্দে 55 খ্রিস্টাব্দে যখন তিনি একথা উচ্চারণ করেন তখন ইংল্যান্ডও এই দাবি স্বীকৃতি পায়নি। সরকারি প্রচেষ্টায় বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থার ব্যয় নির্বাহের প্রশ্নে অক্ষয় কুমার বলেন যে সরকারি গরজ থাকলে অর্থাভাব ঘটবে না। সরকার যদি সামরিক খাতে ব্যয় হ্রাস করেন এবং ধনবানদের বিলাস বেসনে অর্থের অপচয় সংকোচনে সমর্থ হন, তাহলে শিক্ষা বিস্তারে অর্থাভাব হবে না। এ থেকে স্পষ্ট আমরা একথা উপলব্ধি করতে পারি যে অক্ষয় কুমার দত্ত মনে প্রাণেই চাইতেন দেশের মানুষ শিক্ষিত হয়ে উঠুক। শিক্ষা ব্যবস্থায় তিনি বিত্তশালী জনগণের সাহায্য কামনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজপুরুষেরা যুদ্ধনলে আহুতি প্রদান করিয়া নরকণ্ঠ নিঃসৃত সুনিত প্রবাহে পৃথিবী প্লাবিত করণাত্ম যে সকল বিপুলত্ব নষ্ট করেন এবং প্রজাগণ অনিষ্টকর অপবিত্র আমোদ সম্পাদন ও সুরারূপ সাংঘাতিক গলৎকরণ করণার্থে যে রাশি রাশি মুদ্রার জলাঞ্জলি দেয়, তাহা সর্বসাধারণের
অন্তঃকরণ জ্ঞান জ্যোতিতে উজ্জ্বল ধর্মভূষণে বিভূষিত করিয়া তাহাদিকে হীনতা ও দীনতা পরিহার পূর্বক সৌজন্য সাধন উদ্দেশ্যে ব্যয় হইলে জনসমাজ কতদিন আর এরূপ শ্রীহীন থাকে। অর্থাৎ যে যারা রাজপুরুষ, যারা যুদ্ধ বিগ্রহ করে অনেক টাকা খরচ করছে, অথবা যারা হচ্ছে প্রজাগণ, যারা নিজেদের আমোদ প্রমোদে রাশি টাকা খরচ করছে বা মুদ্রা যে খরচ করছে, সেগুলো যদি না করে তারা যদি ধর্মের এবং হচ্ছে জ্ঞানের বিস্তারে এইসব জিনিসগুলো অর্থটি ব্যয় করে, তাহলে কিন্তু আমাদের সমাজ কিন্তু এরকম শ্রীহীন আর থাকে না। অর্থাৎ তিনি মানুষের শিক্ষার বিস্তারের জন্য কতটুকু গুরুত্ব দিয়েছিলেন তিনি। তাছাড়া আমরা একটু বলতে পারি যে সেক্ষেত্রে তিনি হচ্ছে তার নিজস্ব একটি প্রণয়তে তিনি শিক্ষা ব্যবস্থাকে 3 ভাগে ভাগ করতে চেয়েছিলেন। যে প্রথম ভাগে থাকবে যে 2 থেকে 5 বছরের যে শিশুরা, তারা হচ্ছে বিদ্যালয়ে হচ্ছে খেলার মাধ্যমে তাদের শিক্ষা গ্রহণ করবে এবং তারা হচ্ছে সেখানে নৈতিকতা শিক্ষা লাভ করবে, শিক্ষা স্বাস্থ্য বিষয়ে যে প্রাথমিক শিক্ষা সেটা লাভ করবে। তাছাড়া যারা 6 থেকে হচ্ছে 15 বছর বয়স, তারা হচ্ছে বিভিন্ন যে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা, দর্শন, ভূগোল, ইতিহাস ইত্যাদি বিষয়ে শিক্ষা লাভ করে। তাছাড়া ব্যায়াম, শারীরিক শিক্ষা, এইসব বিষয়ে তারা হচ্ছে শিক্ষা লাভ করে। এবং তৃতীয় ভাগে যারা উচ্চশিক্ষা গ্রহণ করে, যারা বেশি মেধাবী বা নির্বাচিত মেধাবী, তারাই হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণ করবে। তাছাড়া বাকি যারা সাধারণ মেধাবী, তারা হচ্ছে কারিগরি শিক্ষার দিকে যাবে। সেজন্য তিনি কৃষি বিশ্ববিদ্যালয়, শিল্প বিশ্ববিদ্যালয় ইত্যাদি স্থাপনের কথাও তিনি বলেন। তাছাড়া তিনি সর্বপ্রথম আসলে গ্রন্থাগার যে প্রয়োজনীয়তা বা লাইব্রেরির যে প্রয়োজনীয়তা, সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। এবং তিনি মনে করতেন যে পাড়ায় পাড়ায়, নগরে নগরে সব জায়গায় আসলে লাইব্রেরি থাকা উচিত, কারণ সবাই কিন্তু সব বই কিনে পড়ার সামর্থ্য থাকে না, এবং সবাই যেন বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে, এটা কিন্তু তিনি ভেবেছিলেন। তাছাড়া উনি মাতৃভাষার প্রতিও অনেক গুরুত্ব দিয়েছিলেন, যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মাতৃভাষা যদি আমরা পড়াশোনা করতে পারে শিক্ষার্থীরা, তাহলে তারা হয়তো প্রত্যেকটা বিষয়ের অনেক গভীরে যেতে পারবে এবং অনেক জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে এই যে তিনি যে চিন্তা ভাবনাগুলো করেছিলেন সেই সময় আসলে আমাদের যে বাংলা নবজাগরণ হয়েছে তাদের মাধ্যমে, কারণ তাদের এই যে শানিত যে চিন্তাগুলো, সেটার মাধ্যমে আসলে আমাদের নবজাগরণ আমরা এত পেয়েছি, বা আমরা বাংলার নবজাগরণের তাদের এই ভূমিকাটা আমরা দেখছি আর কি। তো আজকে আমরা এখানে শেষ করতে হবে, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এখানেই শেষ করছি। আশা করি তোমরা একটু হলে উপকৃত হবে, আর তোমরা একটু নোট করে পড়ে নিও বাসায়। আর যে আমরা যে প্রিভিয়াস ক্লাসগুলো করেছি, আমি মনে করি যে তোমরা এগুলো বাসায় বসে পড়ছো এবং সবকিছু হচ্ছে একটু নোট করছো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আজকে তোমাদের সকলকে ধন্যবাদ।